টমাস আলভা এডিসন সাহেবের মাথায় হঠাৎ করে এক আজগুবি চিন্তা আসলো। উনি বললেন, দুনিয়ার সবকিছু বানাইতে হবে কংক্রিট দিয়ে। এডিসন চিন্তা করছিলেন এক ঢালাইয়ের বাড়ি বা সিঙ্গেল পোর হাউস। এডিসনের স্বপ্ন ছিল একটা বিশাল মোল্ড বা ছাঁচ থাকবে, ধরেন বাইরে দিয়ে একটা কাঠামো, ভিতরে ফাঁপা বা ফাঁকা থাকবে, এর ভিতরে কংক্রিট ঢাইলা দেওয়া হবে। দেন কাঠামোটা খুইলা ফেললে পুরো একটা বিল্ডিং এক ঢালাইয়ে দাঁড়ায় যাবে। আরো পাগলামি বিষয়, শুধুমাত্র বাড়ি না, বাড়ির ভিতরে যেসব আসবাবপত্র বা ফার্নিচার সেইগুলাও উনি কংক্রিট দিয়ে বানাইতে চাইছিলেন। কেমন হইতো যদি কল্পনা করেন আপনার বাসার খাট, টেবিল চেয়ার, বাথটাব, পিয়ানো, এমনকি কবর দেওয়ার সময় যে কফিন, সেইটাও কংক্রিট দিয়ে বানানো হইতো। এডিসনের চিন্তা ভাবনা কিন্তু এই দিকেই ছিল, কারণ একজন বিজ্ঞানী হওয়ার পাশাপাশি উনি একজন পিওর ব্যবসায়ীও ছিলেন। 19বিংশ শতাব্দীর শেষের দিকে উনি বিশ্বাস করা শুরু করছিলেন যে সিমেন্টই হবে ভবিষ্যতের প্রধান নির্মাণ সামগ্রী। এই চিন্তা থেকে উনি বানাইছিলেন এডিসন পোর্টল্যান্ড সিমেন্ট কোম্পানি। যদিও তার সব প্ল্যান ব্যর্থ হয়েছিল। ডেফিনেটলি আপনি দেখেন আমাদের বাসার ভিতরে ফার্নিচার কাঠ দিয়ে বানানো, কংক্রিট দিয়ে না। তবে একটা ব্যাপার সত্য, যদি এই সিমেন্ট না থাকতো, বাংলাদেশের মতন গরিব দেশে কম খরচে নিজের বিল্ডিং বানানোর স্বপ্নই থেকে যাইত। এই সিমেন্ট কিন্তু শুরু থেকেই আজকের দিনের মতো ছিল না। এর একটা খুবই চমকপ্রদ ইতিহাস আছে, একদম শুরুর রোমানদের থেকে আমাদের সিলেটের ছাতক পর্যন্ত। আজকের ভিডিও এই ইতিহাসকে নিয়েই। তো চলুন শুরু করা যাক। কংক্রিট মানে কি? দেখবেন রাজমিস্ত্রিরা রাস্তার পাশে গোল গোল ড্রামের ভিতরে চারটা জিনিস মিশায়: সিমেন্ট, বালু, ইটের টুকরা আর পানি। এরপর এটারে নিচে ঢালে। শুরুতে কাদার মতো থকথকে থাকে, আস্তে আস্তে সময়ের সাথে শক্ত হইতে থাকে জিনিসটা। একটা সময় এতটাই শক্ত হয় যে এটা দিয়ে পুরো একটা বিল্ডিং দাঁড়ায় যায়। এইটাই কংক্রিট, এবং বাংলাদেশের বেশিরভাগ বিল্ডিং এ এই কংক্রিট দিয়ে তৈরি। সিমেন্টের ইতিহাস একদম প্রাচীন সভ্যতা থেকে। আগেকার মানুষ কি করতো? এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতো, যাযাবর জীবন যাকে বলে। একসময় মানুষ ডিসিশন নিল যে না, একটা জায়গায় আমাদেরকে স্থায়ীভাবে বাস করতে হবে, যেখানে আমরা সারা জীবনের জন্য থাকবো। তখন তাদের প্রয়োজন হইল এমন কোন একটা জিনিস যেটা অনেকগুলা পাথরকে একসাথে ধরে রাখবে, বাইধা রাখবে। মিশরীয়রা আজ থেকে প্রায় 5000 বছর আগে তাদের পিরামিড তৈরি করছিল। চিন্তা করেন, সেই সময় সিমেন্ট ছিল না। এক একটা ব্লককে কিভাবে তারা বাইধা রাখতো? ব্যবহার করা হইতো এক ধরনের কাঁচা মর্টার। মর্টার মানে কি বুঝাই? আজকের দিনে রাজমিস্ত্রিরা দেখবেন যখন ওয়াল বানায়, একটা ইটের উপরে আরেকটা ইট যখন বসায় বা পাশাপাশি দুইটা ইট বসায়, ভিতরে পেস্টের মতন অ্যাশ কালারের একটা জিনিস লেপতে থাকে। এই পেস্টটা বানানো কিন্তু খুব সহজ। সিমেন্ট নিবেন, বালু নিবেন, পানি মিশাবেন, ব্যাস এইটাই হয়ে গেল মর্টার। রাজমিস্ত্রিরা এইটাকে অনেক সময় মশলা বলে। এখন সেই সময় মিশরীয়দের কাছে তো কোনো সিমেন্ট ছিল না। ওরা পোড়ানো জিপসাম আর চুন কাদার সাথে মিশায় একটা মিশ্রণ তৈরি করত। এইটা পাথরের ব্লকগুলোকে ধরে রাখতে পারতো, কিন্তু এতটা শক্তিশালী ছিল না। গ্রিকরাও সিমেন্টের পরিবর্তে এই চুন ভিত্তিক মর্টার তৈরি করত। তবে এখানে সবচেয়ে বড় প্রবলেম, যদি পানির সংস্পর্শে আসে তখন এগুলার কাজ করতো না তেমন। একটা ওয়ালের উপরে বৃষ্টির পানি পড়ে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে, সমুদ্রের কাছাকাছি হইলে সেখানে বাতাসে লবণাক্ততাও থাকে। তাই রোমানরা বা গ্রিকরা সিমেন্টের বিকল্প হিসেবে যা ইউজ করতো ওইটা ওয়াটার প্রুফ ছিল না। পানির এই সমস্যা সমাধান করে সিমেন্টের ইতিহাসে আসল বিপ্লবটা ঘটায় রোমানরাই। আজকে থেকে প্রায় 2000 বছর আগে তারা এমন এক ধরনের কংক্রিট তৈরি করছিল যা শুধুমাত্র শক্তই ছিল না, বরং পানির নিচেও জমাট বাঁধতে পারত। তাদের এই প্রযুক্তির সেরা উদাহরণ হইতেছে রোমের প্যান্থিয়ন। এই গম্বুজটা আজকের দিনেও পৃথিবীর বৃহত্তম আনরিইনফোর্সড, মানে ভিতরে লোহার রড বা স্টিলের কোনো কাঠামো ছাড়া শুধুমাত্র কংক্রিট দিয়ে তৈরি গম্বুজ। রোমানদের ট্রিকটা কি ছিল এখানে? ওরা একটা মিশ্রণ তৈরি করত আগ্নেয়গিরির ছাই থেকে, পোজোলানা বলে, যেইটা তারা ভিসুভিয়াস পর্বতের কাছ থেকে সংগ্রহ করত। সাধারণ চুন কি হয়? বাতাসে শুকাইলে শক্ত হয়, কিন্তু পোজোলানার মধ্যে সিলিকা আর অ্যালুমিনা পানির উপস্থিতিতে চুনের সঙ্গে হাইড্রোলিক রিঅ্যাকশন করে আর ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট নামে এক ধরনের স্থায়ী যৌগ তৈরি করে। এত কঠিন জিনিস বুঝাইতেছি কেন? জাস্ট আপনাদেরকে ফিল করানোর জন্য রোমানদের এই কংক্রিট পানির নিচেও কিভাবে শক্ত হইতে পারত, কারণ পানির উপস্থিতিতে ওরা আরো বেশি মজবুত হইতো। এখনকার দিনেও বিল্ডিং বানানোর সময় আপনারা দেখেন না, যখন ছাদ ঢালাই দেয় এইটার উপরে কন্টিনিউয়াস পানি দিতে হয়। যখন কলামগুলা দাঁড় করায়, ভিজা চটের বস্তা সারাক্ষণ কলামগুলার গায়ে বা বিমের গায়ে দেয়া থাকে। আধুনিক কংক্রিটের মূল বৈশিষ্ট্যই হইতেছে
ওরে সব সময় পানি খাওয়াইতে থাকতে হবে, আর ততই ও আরো বেশি শক্ত হবে। প্রাচীন রোমান বা গ্রিকদের সিমেন্টের তুলনায় এটা টোটালি বিপরীত। আমরা যখন সিমেন্টের 5,000 বছরের লম্বা কাহিনী শুনতেছি, মিশরীয়রা বুঝছিল সিমেন্ট দিলে শক্ত হওয়া লাগবে, রোমানরা বুঝছিল এর ভিতরে পানি ঢোকা যাবে না। তবে আজকের দিনে 21বিংশ শতাব্দীতে আইসা আরেকটা এক্সট্রা জিনিস লাগবে, সাস্টেইনেবিলিটি। সিমেন্ট হওয়া লাগবে পরিবেশ বান্ধব। আর সবগুলা গুণ এক করে সিমেন্টের বিবর্তনে পরবর্তী ধাপটা নিয়ে আসছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস। বাংলাদেশে তারা নিয়ে আসছে সবচেয়ে শক্তিশালী এবং প্রথম 52.5 গ্রেডের পিসিসি সিমেন্ট। এই পিসিসি মানে কি? বাংলাদেশে দুই ধরনের সিমেন্ট চলে, একটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা ওপিসি, আর একটা হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পিসিসি। এইটাতে সিমেন্টের মৌলিক উপাদান ক্লিংকারের সাথে আরো মিশানো হয় ফ্লাই অ্যাশ, স্ল্যাগ, লাইমস্টোন, জিপসাম প্রভৃতি। ফলে এইটা হয় বেশি টেকসই, পরিবেশ বান্ধব আর তুলনামূলক কম দামের। আপনার আশেপাশে যত বিল্ডিং দেখেন বেশিরভাগই পিসিসি সিমেন্ট দিয়ে তৈরি, কারণ ওপিসি সিমেন্টের দাম বেশি হয়। 150 বছরেরও পুরাতন জার্মান ভিত্তিক মাল্টিন্যাশনাল সিমেন্ট কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশে তাদের আন্তর্জাতিক গবেষণা আর দক্ষতার ভিত্তিতে প্রথমবারের মতো নিয়ে এসেছে এক যুগান্তকারী সিমেন্ট, পিসিসি ম্যাক্স। সিমেন্ট শক্ত হওয়ার 28 দিন পরে কতটুকু লোড নিতে পারে এইটার উপরে বেস করে সিমেন্টকে 3টা গ্রেডে ভাগ করা হয়, যা আপনারা স্ক্রিনে দেখতেছেন। এর মধ্যে সবচেয়ে শক্তিশালীটা হইতেছে 52.5। পিসিসি ম্যাক্স হচ্ছে সেই সবচেয়ে উচ্চ শক্তির সিমেন্ট, যেটা 28 দিন পরে কমপক্ষে 52.5 মেগাপ্যাসকেল চাপ সহ্য করতে পারবে। এখন কথা হইলো পিসিসি ম্যাক্স নিলে আপনার লাভ কি? বাংলাদেশের প্রথম আর একমাত্র 52.5 শক্তির পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট হলো স্ক্যান এন্ড রুবি পিসিসি ম্যাক্স। এই সিমেন্ট তো 28 দিনে 52.5 মেগাপ্যাসকেলের বেশি শক্তি অর্জন করতেছেই, প্লাস দীর্ঘমেয়াদে ওপিসি এর থেকেও বেশি শক্তি অর্জন করে। সাধারণ যে পিসিসি আছে না, ওইটার তুলনায় এই পিসিসি ম্যাক্স প্রায় 23% এরও বেশি শক্তিশালী। বিল্ডিং বানানোর সময় কংক্রিট ঢালার আগে প্রথমে দেখবেন একটা ছাঁচ তৈরি করে, যেটাকে শাটারিং বলে। যত তাড়াতাড়ি কংক্রিট একটু শক্ত হইতে পারে, তাড়াতাড়ি শাটারিং খোলা যায়, পরের কাজে আগানো যায়, বিল্ডিং দ্রুত বানানো যায়। তো এই পিসিসি ম্যাক্স মাত্র 2 দিনেই প্রায় 20 মেগাপ্যাসকেল প্রাথমিক শক্তি পায়। ফলে আপনি তাড়াতাড়ি শাটারিং খুলতে পারবেন, আপনার বিল্ডিং বানানোর কাজ আরো দ্রুত আগায় যাবে। পিসিসি ম্যাক্স যদি আপনি অর্ডার করতে চান, স্ক্রিনে দেখানো তাদের এই হটলাইন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনারা যারা বাড়ি বানাইতেছেন বা সামনে প্ল্যান করতেছেন, এই পিসিসি ম্যাক্স সিমেন্টটা আপনাদের জন্য খুবই ভালো একটা অপশন হইতে পারে। তো চলেন আমরা আবার ফেরত যাই সিমেন্টের ইতিহাসে। মধ্যযুগে যখন রোমানদের পতন ঘটে, তাদের যে জ্ঞান, প্রযুক্তি, যে সিমেন্টের যে টেকনোলজি, এগুলো সব হারায় যেতে থাকে। ইউরোপে শুরু হয় অন্ধকার যুগ, ডার্ক এজেস। কিন্তু ততদিনে মুসলিমদের শুরু হয়ে গেছে স্বর্ণযুগ বা গোল্ডেন এজ। রোমানদের প্রযুক্তি হারায় গেলেও মুসলমানদের হাতে আসে দুইটা অসাধারণ প্রযুক্তি। একটা হচ্ছে জিপসাম মর্টার। জিপসাম হইতেছে এক ধরনের খনিজ পাথর, যেটাকে আপনি যদি হিট করেন তাহলে সাদা পাউডারে পরিণত হয়, আর এইটাকেই বলা হয় প্লাস্টার অফ প্যারিস। আমেরিকার নিউ মেক্সিকোতে একটা জায়গা আছে যেখানে মরুভূমিতে যেমন বালু থাকে, এরকম এই জিপসাম পাউডারের পুরা বালুর মতন ছড়ানো বিস্তীর্ণ জায়গা, একেবারে ধরতে পারেন সাদা বালু। জায়গাটা খুবই ইন্টারেস্টিং, আমার দেখতে যাওয়ার ইচ্ছা আছে। তো এই পাউডারের প্রধান বৈশিষ্ট্য হইতেছে ওইটার সাথে পানি মিশাইলে দ্রুত জমাট বাইধে আবার কঠিন জিপসামে পরিণত হয়, মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে এটা শক্ত হয়ে যাইত। মুসলিমদের স্বর্ণ যুগে বিশেষ করে বাগদাদ, সামারা এবং পারস্যের মতন শুষ্ক অঞ্চলে এই মর্টার দিয়ে বড় বড় স্থাপনা তৈরি করা হইতো, কারণ ওইসব অঞ্চলে তো গরম বেশি, ড্রাই ওয়েদার, পানি খুব দ্রুত বাষ্প হয়ে যাইত। এই কারণে যে জিপসাম মর্টার ওটা তাড়াতাড়ি জমাট বাঁধতে পারে পানিটা বাষ্প হয়ে যাওয়ার আগেই। এর জন্যই ইট গাঁথা, জটিল সব নকশা তৈরি করা, এইগুলা সম্ভব ছিল। দ্বিতীয় বিকল্পটা হইতেছে মুসলিম রসায়নবিদ, স্পেশালি আলকেমিস্টরা চুন পোড়ানোর প্রক্রিয়াকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন। তারা জানতেন কত তাপমাত্রায় চুনটাকে পোড়াইলে সেরা মানের চুন পাওয়া যাবে। মর্টারকে আমার আরো শক্তিশালী করা দরকার, এর মধ্যে আরো জিনিস মিশাবো, যেমন গাছের ছাই, আখের রস, তেল এবং পশুর চর্বি। পারস্য এবং পরবর্তীতে মুঘল ভারতে এই বিশেষ মিশ্রণটাকে সারুজ নামে ডাকা হইতো। মুসলিম স্বর্ণযুগের স্থপতিদের আসল প্রতিভা যে শুধুমাত্র মর্টার বানানোতে ছিল এমন না, বিভিন্ন জ্যামিতি, নকশা, স্থাপত্য কৌশলেও তাদের অবদান ছিল। কিন্তু বাগদাদের পতনের সাথে সাথে মুসলিম স্বর্ণযুগের যখন পতন হয়, জ্ঞান, বিজ্ঞান, আবিষ্কার সবকিছু আবার চলে যায় ইউরোপীয়দের হাতে, আর সেইখান থেকেই আসে আধুনিক সিমেন্ট। আপনাদের কি মনে আছে শিল্প বিপ্লবের কথা? অষ্টাদশ শতাব্দীতে আইসা যখন এই শিল্প বিপ্লব শুরু হইতেছে, সমুদ্র পথে মালপত্র আমদানি রপ্তানি করা অনেক বাড়ছে। তো জাহাজ যেই নাবিকরা চালায়, ওদেরকে পথ দেখানোর জন্য এমন বাতি ঘরের দরকার ছিল যেটা সমুদ্রের ঢেউ সহ্য করতে পারে। সমুদ্রের কাছাকাছি দেখবেন লাইট হাউস, বাতি ঘর থাকে। তখনকার সময় প্রচলিত যে চুনের মর্টার ছিল, ওইটা দিয়ে যদি বাতি ঘর বানানো হয়, সমুদ্রের ঢেউয়ের সামনে এটা কিছুই না। তো এই প্রবলেমটা সলভ করার দায়িত্ব পড়লো ব্রিটিশ ইঞ্জিনিয়ার জন স্মিটনের হাতে।
উনি জানতেন এই প্রবলেমটা সলভ করার জন্য মর্টারের ভিতরে এমন একটা জিনিস দেওয়া লাগবে যেটা পানির নিচেও শক্ত হবে। দেখেন এই জিনিস কিন্তু রোমানরা অলরেডি ইউজ করছে, মাঝখানে টেকনোলজিটা হারায় গেছে, এখন নতুন করে আবার এই টেকনোলজিটাকে আবিষ্কার করা লাগতেছে। ইতিহাসে এরকম এক্সাম্পল ভুরি ভুরি আপনি পাবেন। তো যাই হোক, জন স্মিটন সাহেব বিভিন্ন ধরনের চুনা পাথর নিয়ে পরীক্ষা করা শুরু করেন। উনি দেখলেন যেই চুনা পাথরগুলাতে মাটির মিশ্রণ থাকে সেটা পুরা চুন তৈরি করলে সেই চুন পানির নিচেও জমাট বাঁধে। 1756 থেকে 59 সালে জন স্মিটন আবিষ্কার করলেন হাইড্রোলিক লাইম, মানে এক বিশেষ ধরনের চুন যেটা শুধু বাতাসের সাথেই বিক্রিয়া করে না, পানির সাথেও রাসায়নিক বিক্রিয়া করে শক্ত হইতে পারে। এইটা ব্যবহার করে উনি বাতিঘর বানানো শুরু করেন। তারই তৈরি এডিস্টন বাতিঘরটা প্রায় 120 বছরের মতন টিকা ছিল। আর এইটাই ছিল আধুনিক সিমেন্টের উন্নয়নে প্রথম কোনো বড় পদক্ষেপ। 1796 সালে জেমস পার্কার নামে একজন ইংরেজ একটা দারুণ জিনিস বাজারে আনলেন এবং এটার নাম দিলেন রোমান সিমেন্ট। যদিও এটা রোমানদের সেই সিমেন্ট ছিল না, তবে এটা খুব ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল। এইটা ছিল এক ধরনের ন্যাচারাল বা প্রাকৃতিক সিমেন্ট। পার্কার এক বিশেষ ধরনের পাথর খুঁজে পাইছিলেন যাকে বলা হইতো সেপ্টারিয়ান নডিউলস বা সিমেন্ট স্টোনস। প্রধানত ইংল্যান্ডের কেন্ট কাউন্টির আইল অফ শেপি এর সমুদ্র সৈকত থেকে উনি পাথরগুলা সংগ্রহ করতেন। প্রকৃতির কি আজব খেলা দেখেন, এই পাথরগুলোর ভিতরে প্রাকৃতিকভাবেই চুন আর কাদা ঠিক সেই অনুপাতেই মেশানো থাকতো যেটা সিমেন্ট তৈরির জন্য খুবই দরকার ছিল। তো খুব সহজে এই পাথরগুলোকে পোড়ায় এবং গুঁড়া করার পরে সিমেন্ট তৈরি করা হইতো। কিন্তু প্রবলেম হইতেছে এই বিশেষ পাথরগুলো তো সব জায়গায় পাওয়া যাইতো না, আর সব জায়গায় পাথরের কোয়ালিটিও এত ভালো ছিল না। তো এইটার একটা বৈজ্ঞানিক সমাধান নিয়ে আসেন ফ্রান্সের ইঞ্জিনিয়ার লুই ভিকা। উনি সেই ব্যক্তি যিনি ল্যাবরেটরিতে গবেষণা করে বুঝতে পারছিলেন সিমেন্ট আসলে ঠিক কি কারণে শক্ত হয়। উনি সিমেন্টের পিছনে রসায়নটা ধরে আবিষ্কার করেন যে সাধারণ চুনাপাথর 75 থেকে 80% আর এঁটেল মাটি 20 থেকে 25% এই অনুপাতে মিশাইতে হবে। এরপরে এই মিশ্রণটাকে পুরায় গুঁড়া করলেই উচ্চমানের নির্ভরযোগ্য হাইড্রোলিক লাইম বা সিমেন্ট তৈরি হয়। কিন্তু উনি ওনার এই আবিষ্কারে কোনো পেটেন্ট নেন নাই, সবার জন্য এটা উন্মুক্ত করে দিছিলেন। মানে খুব ভালো একজন মানুষ ছিলেন। তবে এরপরে আরেকজন লোক একটা ফাইজলামি করছে। জোসেফ অ্যাসপোডিন নামে ইংল্যান্ডের লিডস শহরের এক রাজমিস্ত্রি এই পেটেন্টটা নিয়ে নেন। উনি লুই ভিকার পদ্ধতি ফলো করে চুনা পাথর আর মাটি মিশায়ে সেইটাকে পোড়ানো শুরু করেন, আর এইটার নাম দেন পোর্টল্যান্ড সিমেন্ট। পোর্টল্যান্ড কথাটা এই ভিডিওতে আরেকবার শুনছেন, মনে করেন তো পিসিসি এর ফুল ফর্ম কি? পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, যেটা সম্ভবত আপনার আমার বাসার আশেপাশের ওয়ালের মধ্যেও ইউজ করা হয়েছে। সিমেন্টের নাম কেন পোর্টল্যান্ড সিমেন্ট? ইংল্যান্ডের পোর্টল্যান্ড দ্বীপের নামে এই নামটা দেওয়া, এবং এটা খুবই ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজিও ছিল। সেই সময়ে ইংল্যান্ডের পোর্টল্যান্ড দ্বীপের খনি থেকে তোলা পাথর ছিল সবচেয়ে বিখ্যাত এবং দামি নির্মাণ সামগ্রী। অ্যাসপোডিন দাবি করেন তার সিমেন্ট দিয়ে তৈরি কৃত্রিম পাথর সেই পোর্টল্যান্ড পাথরের মতোই শক্ত এবং সুন্দর। যদিও অ্যাসপোডিনের সিমেন্ট কিন্তু আজকের দিনের পোর্টল্যান্ড সিমেন্টের মতো ছিল না, কারণ আগেকার দিন উনি তুলনামূলক কম তাপমাত্রায় পোড়াইতেন। তবে তার কোম্পানিতেই আইজ্যাক চার্লস জনসন নামে এক লোক কাজ করতেন, যার হাত ধরেই সিমেন্ট শিল্পের সবচেয়ে বড় পরিবর্তনটা আসে। অনেকেই তাকে আধুনিক সিমেন্টের আসল জনক হিসেবে মনে করেন। জনসন নিজেই এক্সপেরিমেন্ট করা শুরু করেন। উনি দেখেন মিশ্রণটাকে যত বেশি মাত্রায় আমি পোড়াই সিমেন্টের গুণগত মান তত ভালো হয়। একদিন উনি এই তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে প্রায় 1450 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যান। এই প্রচন্ড তাপে মিশ্রণটা গলে ফিউজ হয়ে ছোট ছোট শক্ত পিণ্ডে পরিণত হয়। উনি প্রথমে ভাবছিলেন উনি মিশ্রণটাকে পুরাই ফেলছেন, কিন্তু কৌতূহলবশত যখন তিনি এই পিণ্ডগুলাকে গুঁড়া করে পানির মধ্যে মিশান, দেখা যায় এটা আগের তুলনায় আরো দ্রুত আরো শক্তভাবে জমাট বাঁধতেছে। এই পোড়ানো পিণ্ডগুলাই হচ্ছে ক্লিংকার, আধুনিক পোর্টল্যান্ড সিমেন্ট তৈরির প্রধান আর মূল উপাদান। আমরা দোকানে যে সিমেন্টের গুঁড়া দেখি না, ওইটা মূলত এই ক্লিংকারকে গুঁড়া করেই তৈরি করা হয়। যাই হোক, আপনাদের কৌতূহল থাকতে পারে বাংলাদেশে কখন থেকে সিমেন্ট আসলো। যখনই এই আধুনিক পোর্টল্যান্ড সিমেন্ট আবিষ্কার হয়েছে, পুরা ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন বিল্ডিং বানানোর একটা জোয়ার তৈরি হয়েছে। আর তখন পৃথিবী জুড়ে শাসন করতেছিল ইংরেজরা। ওরা তো ওদের বিভিন্ন উপনিবেশ থেকে মালামাল চুরি করতো, লুট করতো, নিয়ে যুক্তরাজ্যে নিয়ে যেত। এই মালামাল সহজে যাতে স্থানান্তর করা যায় সেই জন্য ওরা অনেক রেল লাইন, সেতু এইসব বানানো শুরু করছে যেখানে প্রচুর সিমেন্ট লাগবে। পাশাপাশি ওদের উপনিবেশ বিভিন্ন জায়গাতে, যেমন আমাদের ভারতীয় উপমহাদেশ, সেইখানে শাসন শক্তিশালী করার জন্য ইংরেজদেরকে সেই সব স্টেটে অফিসার হিসেবে নিয়োগ দেওয়া শুরু করলো। এক সময় যে ইংরেজরা
শ্রমিকরা জাহাজে চড়ে চড়ে ব্যবসা করত, এখন তারা বিভিন্ন জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করে, আর তাদের থাকার জন্য বিল্ডিং তৈরি করতে প্রচুর সিমেন্টও দরকার হইতো। আর এইভাবেই পোর্টল্যান্ড সিমেন্ট পুরো পৃথিবীতে ছড়ায় পড়ে। ভারতবর্ষে প্রথম সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করা হয় 1904 সালে মাদ্রাজে, যেটা বর্তমানে চেন্নাই। কিন্তু বাংলায় সিমেন্ট কারখানা আসে আরো দেরিতে। বাংলা অঞ্চলের প্রথম সিমেন্ট ফ্যাক্টরি হয় 1937 সালে সিলেটের ছাতকে। যদিও ছাতক কিন্তু তখন আসামের সাথে যুক্ত ছিল, যেটা এখন ভারতে। ছাতকের এই সিমেন্ট ফ্যাক্টরির নাম ছিল আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানি। এইটা একটা সমন্বিত বা ইন্টিগ্রেটেড সিমেন্ট প্ল্যান্ট। বোঝায় কি আসলে, এটা এখন স্ক্রিনে দেখতেছেন। এই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ছিল সুরমা নদীর তীরে, আর কাঁচামাল অর্থাৎ চুনা পাথর আনতে হইতো ভারতের মেঘালয় থেকে। এই জন্য এইখানকার শ্রমিকদের রাতে পাহাড়ে পাথর আনতে গেলে ছিল বাঘের ভয়, আর নৌকায় গেলে ছিল দস্যু বা ডাকাতদের ভয়। স্থলে বাঘ, জলে দস্যু, এমন পরিস্থিতিতে ছাতকের শ্রমিকদের পরিশ্রমে এই কারখানা দীর্ঘদিন বাংলা অঞ্চলের একমাত্র সিমেন্ট কারখানা ছিল। 1947 সালে দেশ ভাগের পরে ছাতকের সিমেন্ট ফ্যাক্টরিটা পূর্ব পাকিস্তানের সীমানার মধ্যে পড়ে। তো তখন পাকিস্তান আমল। এইদিকে শিল্পায়নের ভিত্তি ছিল দুর্বল। উত্তরাধিকার সূত্রে বাপ দাদাদের কাছ থেকে বলতে গেলে আমরা তেমন কোনো শিল্পই পাই নাই। তো ওই সময় পূর্ব পাকিস্তানে বড় বড় বিল্ডিং বানানোর চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে। পূর্ব পাকিস্তানের ঢাকাকে তখন নতুন ভাবে পুনর্গঠন করা লাগবে, নতুন নতুন সরকারি ভবন বানানো লাগবে, আদমজি জুট মিলের মতন বড় শিল্প কারখানা বানাইতে হবে। আর কাপ্তাই বাঁধের মতন মেগা প্রজেক্ট যখন হাতে নেওয়া হয়, সিমেন্টের চাহিদা প্রতিনিয়ত বাড়তে থাকে। এই বিশাল চাহিদা মেটানোর জন্য একমাত্র ভরসা ছিল সেই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন ইপিআইডিসি এই কারখানাটার ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। কিন্তু পাকিস্তান আমলের বেশিরভাগ সময় পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান অথবা বিদেশি রাষ্ট্রের উপরে নির্ভর করতে হইতো সিমেন্ট আমদানি করার জন্য। এরপরে 1971 সালে হইলে আমাদের মুক্তি সংগ্রাম। মাত্র স্বাধীন একটা দেশ, অনেক রেল লাইন ভাঙছে, সেতু ভাঙছে, প্রচুর দালান কোঠার ক্ষয়ক্ষতি হয়েছে। এই সব কিছু পুনর্গঠনের জন্য আমাদের প্রচুর সিমেন্ট দরকার, কিন্তু ফ্যাক্টরি আছে মাত্র একটাই, সেই ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। স্বাধীনতার পরে অন্যান্য শিল্পের মতন এই সিমেন্ট কারখানাটাকেও জাতীয়করণ করা হয়, মানে সরকার এটার দেখভাল করবে। আর দায়িত্ব পায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি। এরপরে সিমেন্ট খাতে বিভিন্ন বেসরকারি বিনিয়োগ শুরু হয়, গড়ে ওঠে অনেকগুলা সিমেন্ট কোম্পানি। বর্তমানে বাংলাদেশে 30টারও বেশি সিমেন্ট কোম্পানি সক্রিয় আছে। বাংলাদেশের এখন যত চাহিদা তার থেকে আরো বেশি সিমেন্ট উৎপাদিত হয়। এদের মোট উৎপাদন ক্ষমতা প্রায় 8 কোটি টন, যেটা দেশের মোট চাহিদার চেয়ে অনেক বেশি। বাংলাদেশ সিমেন্ট শিল্পে ভালো করতেছে, এই বিষয়টা অবশ্যই ভালো। সিমেন্ট জিনিসটা আসলে কি, আমরা শুধু বাড়ি বানানোর সময় খালি পেস্ট মিশাইতে দেখি রাজমিস্ত্রিদের, এর ভিতরেও কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস লুকায় আছে। আর ঐতিহাসিকভাবে পরিবর্তনের মাধ্যমে কিভাবে শুরুর দিকের সেই চুন ভিত্তিক সিমেন্ট থেকে শুরু করে আজকের দিনের মডার্ন সেই পোর্টল্যান্ড সিমেন্ট গুলো আসলো, প্রাচীন রোমান গ্রিক সভ্যতা, মধ্যখানে মুসলিম স্বর্ণযুগ, পরবর্তীতে আধুনিককালে ইংরেজদের মাধ্যমে কিভাবে পোর্টল্যান্ড সিমেন্ট পুরো বিশ্বে ছড়ায় পড়লো, এই পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওতে ব্যাখ্যা করলাম। আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট গুলো ভালো লাগে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।